আমাদের আজকের সম্পাদকীয় অপরাধে বিনদেশি এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন মশিউর রহমান, উপকমিশনার, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আছেন ডক্টর খালেদ হামিদ চৌধুরী, আইনজীবী, সুপ্রিম কোর্ট, এবং ইকরাম হোসেন, আমার সহকর্মী। দর্শক, আপনারা ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। সিনহার মৃত্যুর ঘটনায় গণশুনানিতে ৬০ জনের সাক্ষ্য, মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। ৭ দিনের মধ্যে রিপোর্ট দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি। জিয়া মোশতাকের প্রত্যক্ষ মদদে হত্যা করা হয় জাতির পিতাকে, স্পষ্ট করে গেছে বঙ্গবন্ধুর খুনিরাই। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। করোনা ভ্যাকসিন পেতে রাশিয়া সহ 4টি দেশকে চিঠি পাঠাচ্ছে সরকার। কালই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। চীনের অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ। রিজেন্ট জেকেজির পর এবার জাদিদ কাণ্ড। অস্তিত্বহীন অটোমোবাইল প্রতিষ্ঠানের সঙ্গে পিপিই সরবরাহের চুক্তি। 9 কোটি টাকা আগাম নিয়ে লাপাত্তা মালিক। এবং রাজধানীতে র্যাব পুলিশ সেজে বেড়েই চলেছে ছিনতাইয়ের ঘটনা। সক্রিয় অন্তত 200 চক্র। সর্বস্ব কেড়ে নিয়ে মিলেছে হত্যার প্রমাণও। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলছি আজকে আমাদের আলোচনার শিরোনাম অপরাধে ভিনদেশি। অপরাধে ভিনদেশি। ভিনদেশিরা যারা বাংলাদেশে অবস্থান করছেন তাদের অনেকেই অপরাধে জড়িয়ে পড়ছেন। কি ধরনের অপরাধ তারা করছেন, কিভাবে করছেন এবং কেনই তাদের অপরাধ লাগামহীন হয়ে গেছে, এসব বিষয় নিয়ে আমাদের সহকর্মী ইকরাম হোসেন, যিনি এখন আমাদের সঙ্গে যুক্ত আছেন, তিনি একটি রিপোর্ট তৈরি করেছেন। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা ইকরামের রিপোর্টটি দেখব। 7 বছর ধরে বাংলাদেশে পড়াশোনা করছেন সোমালিয়ার ইয়ারু শেখ। বাংলা ভাষাটাও রপ্ত করেছেন বেশ ভালোই। নানা পরিচয়ে বাংলাদেশে আসা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকদের অপরাধে জড়িয়ে পড়ার বিষয়ে কথা হয় তার সঙ্গে। খুব আস্থার সঙ্গে বললেন, অপরাধ কর্মে জড়িয়ে পড়ায় আফ্রিকানদের চেয়ে বাংলাদেশিদের দায় বেশি। আফ্রিকা থেকে আসা সবাই অপকর্মে যুক্ত নয় বলেও দাবি তার। প্রবলেমটা তো বাংলাদেশিগুলা। কারণ কি, আমি সোমালিয়া থেকে আসছি বাংলাদেশি, আমি এখানে লেখাপড়া করতেছি। আমি 2 নম্বর করা নাকি কিছু খারাপ করা সুযোগটা দিতেছে কি আরেকজনের বাংলাদেশ আমার কাছে সুযোগটা দিয়া আমি এটা করতেছি। নাইজেরিয়ানগুলো দেখতেছেন, কয়েকদিন আগে 16 জনে ধরা গেছে। কিছু বাংলাদেশি নাগরিক বাংলাদেশ পাসপোর্ট বানায়। 16 জনের ভিতরে ছিল আরও 3 জনে বাংলাদেশি, একটা মেয়ে আর 2 ছেলে। এই সুযোগ দিয়া 16 জনের খারাপ করছে। ইয়ারু শেখের দাবি অনুযায়ী সবাই হয়তো অপরাধে জড়িত নন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্য কি বলছে? আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এরা সবাই কোনো না কোনোভাবে প্রতারণা এবং অপরাধের সাথে জড়িত থাকে। আফ্রিকান নাগরিকদের প্রতারণা, জালিয়াতি নতুন কোনো ঘটনা নয়। হর হামেশা মিলছে তাদের নানা অপরাধের খবর। কখনো কোকেন, ইয়াবাসহ মাদক ব্যবসার অভিযোগ তাদের বিরুদ্ধে, কখনো সুযোগ বুঝে ধরন পাল্টে এটিএম কার্ড জালিয়াতি সহ জড়িয়ে পড়ছে বিভিন্ন অপকর্মে। তাদের সবশেষ কৌশলগুলোর একটি উপহার পাঠানোর নামে প্রতারণা। অনুসন্ধানে বেরিয়ে আসে এমন অভিনব প্রতারণার নানা খবর। বিদেশি কোনো এক ব্যক্তির ছবি ব্যবহার করে ফেসবুক আইডি থেকে প্রথমে রিকোয়েস্ট পাঠানো হয়, তারপর বন্ধুত্ব গড়ে মূল্যবান উপহার পাঠানোর প্রস্তাব। রাজি হলেই পার্সেলের ভুয়া ছবি পাঠিয়ে আস্থা অর্জন করে প্রতারকরা। বিমানবন্দর থেকে পার্সেলটি ছাড়িয়ে নিতে কাস্টমস খরচ বাবদ চাওয়া হয় 50 থেকে 70 হাজার টাকা। তাদের দেয়া ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা দিলেই শুরু হয় আসল প্রতারণা। পর্যায়ক্রমে হাতিয়ে নেওয়া হয় লাখ লাখ টাকা। এক কলেজ শিক্ষক বলছিলেন, প্রতারণার ফাঁদে আটকে পড়ার গল্প। খুইয়েছেন প্রায় 8 লাখ টাকা। সরকারি চাকরিজীবী হওয়ায় লজ্জায় কাউকে সেটা বলতেও পারছেন না। সে নিজেকে ইউএস আর্মির একজন কর্মকর্তা হিসেবে দাবি করেছে। বর্তমানে সে ইয়েমেনে কর্মরত, এবং যেহেতু সে সরকারি কর্মকর্তা, সে ওখানে ইউএস আর্মিরা আপনার ওখানে
রাজধানী সানার বাইরে একটা জায়গায় রেট দিয়েছে, রেট দিয়ে এখানে বিপুল পরিমাণে ডলার এবং গহনা পেয়েছে। ও দেশে নিতে পারতেছে না প্রপার চ্যানেলে, ও বাংলাদেশে এটা বিনিয়োগ করতে চায়। সো অ্যাজ এ ফ্রেন্ড সে আমার হেল্প চেয়েছে। তার পরবর্তীতে তারা একটা পার্সেল পাঠায়, আমার ঠিকানা চাই, আমি ঠিকানাতেই পার্সেল পাঠাই, এগুলোতে ডলারের ছবি, গহনার ছবি ইত্যাদি ইত্যাদি করে। সালমা নামে একজন ভদ্রমহিলা, সে কাস্টমস কর্মকর্তা পরিচয় দেয় এবং বলে যে এটা ছাড়ানোর জন্য আমাকে $10,000 মানে বাংলাদেশি টাকায় 25,000 টাকা দিতে হবে। এরকম করে তারা 3 থেকে 4 পর্যায়ে আমার কাছ থেকে প্রায় 7,04,000 টাকা হাতিয়ে নেয় আর কি। পুরান ঢাকার এই স্কুল শিক্ষিকারও একই হাল। অভিনব কায়দায় নেওয়া হয় 8,62,000 টাকা। ঋণ করে প্রতারকদের অ্যাকাউন্টে টাকা জমা করেছেন। এখন সে টাকা পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে। লজ্জায় কাউকে ঘটনা খুলেও বলতে পারছেন না। না, ওই যে ওরকম আমার তো রবার্তোর সাথে কথা হয়েছে, ওরকম বলছে যে এভরিথিং উইল বি ফাইন, মানে টাকা দিলে সব ঠিক হয়ে যাবে এরকম বলছে। আমাকে কয়েকটা পাঠাইছে পার্সেলের উপরে, যে থাকে আমার নাম ঠিকানা দিয়ে কি পাঠাইছে ওগুলোও পাঠাইছে আমাকে, যার কারণে আমি বিশ্বাস করছি। এই টাকাটা আমরা যেভাবে ম্যানেজ করছি ওই লকডাউনের ভিতরে অনেক কঠিন বিভিন্ন জায়গায় ধার করছি, মানুষ দিচ্ছে আমাদের ফ্রেন্ডগুলো, তারপর আত্মীয় স্বজন যাদের কাছ থেকে নিয়ে আসছি বিভিন্ন সোর্স দিয়ে, কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়ার পরে এখন আমরা মানে খুবই কঠিন অবস্থার মধ্যে আছি। মূলত মধ্যবয়সীদের বেশি টার্গেট করা হয়। আফ্রিকানদের খপ্পরে পড়ছে বিভিন্ন শ্রেণীর মানুষ। চট্টগ্রামের এক নারীর কাছ থেকে প্রতারকরা হাতিয়ে নিয়েছে প্রায় 55 লাখ টাকা। অনেক প্রবাসীও এদের খপ্পরে পড়ে হারিয়েছেন সর্বস্ব। গিফট পাঠানোর অজুহাতে ক্লেমের ভয় দেখিয়ে বিভিন্ন সার্টিফিকেট দেখিয়ে ধাপে ধাপে টাকা নিতে থাকে আমার কাছ থেকে একজন ফ্রেন্ড, অচেনা ফ্রেন্ড। আপনারা কখনো অচেনা কারো মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না এবং অ্যাকাউন্ট নাম্বারও দিবেন না। এয়ারপোর্টেতে আমাকে কল দেয় যে ভাই আপনার এখানে একটা বক্স এসেছে, আপনাকে এখনই 3 লাখ টাকা দিয়ে এই বক্সটা ছুটিয়ে নিতে হবে। আমি এখান থেকে অনেক কষ্ট করে আমার কিছু লাখখানিক টাকা জমানো ছিল, আর 1 লাখ টাকা আমার এই বন্ধু বান্ধবের আর কি হেনতে ধার করে নিয়ে বার আনতে আমি 2 লাখ টাকা দিই। আর 1 লাখ টাকা আমার দেশে মামা আছে, এই ওখান থেকে নিয়ে আমি আর 1 লাখ টাকা দিই। 3 লাখ টাকা আমি তাদেরকে দিয়েছি। দেওয়ার পরে তারা নাম্বারও বন্ধ, তাদের সব কিছু বন্ধ। প্রতারকদের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে দেখা যায় কোটি কোটি টাকার লেনদেন। রিক্সা চালক, ক্ষুদে ব্যবসায়ী কিংবা পোশাক কর্মীদের টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলানো হয়। এই কাজে সহায়তা করে নাইজেরিয়ান প্রতারকদের বাংলাদেশি সহযোগীরা। শাওন হোসেন নামে সিটি ব্যাংকের একটি অ্যাকাউন্টের ঠিকানায় গিয়ে দেখা যায় এই নামে কোনো ব্যক্তির অস্তিত্বই নেই। 3 বছর ধরে এখানে আছি, 3 বছর যাবৎ শাওনকে আমি কখনো চিনিও না। পুলিশ বলছে এই প্রতারণার দায় ব্যাংকও এড়াতে পারে না, কারণ দিনের পর দিন অস্বাভাবিক লেনদেন হলেও কখনো খতিয়ে দেখা হয় না। পুলিশের হাতে আসা ব্যাংক হিসেবের বেশ কয়েকটি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দিলেন দায়সারা বক্তব্য। আমরা যখন অ্যাকাউন্ট খুলি, অ্যাকাউন্ট খোলাতে তো আমরা ওই ঠিকানার ক্রস ভেরিফিকেশনে পাঠাই না, আমরা অন্যান্য ডকুমেন্টগুলো দেখি। এখন ধরেন ভুয়া জিনিসপত্র জমা দিচ্ছে, ভুয়া ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করে ফেলতেছে। এই ডকুমেন্টের এই যে ডকুমেন্ট যে মিথ্যা তৈরি করে নীলক্ষেত্রে, হ্যাঁ, এইগুলো যদি সার্বিকভাবে বন্ধ করা যেত পুলিশের হেল্প নিয়ে, ফুল ইনভেস্টিগেশন করব, দেখি না আমার ভিতরেও কি সরিষায় ভূত আছে কিনা। নাইজেরিয়া, সোমালিয়া সহ আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকরা কখনো ফুটবলার, কখনো ব্যবসায়ী, কখনো পড়াশোনার কথা বলে ঢাকায় আসে। শুরুতে তারা ঢাকার বিমানবন্দর এবং উত্তরায় থাকলেও পরবর্তীতে ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করছে। পুলিশ বলছে বিভিন্ন উদ্দেশ্যের কথা বললেও শেষ পর্যন্ত এই আফ্রিকান নাগরিকরা জড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের অপরাধে। আফ্রিকান প্রতারকরা বাংলাদেশে এসে পাসপোর্ট ছিঁড়ে ফেলেন, ফলে গ্রেফতার হওয়ার পর তারা কোন দেশের নাগরিক সেটা নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়ে।
আমাকে প্রলোভন দেখাবে আর আমি তারপরে রাজি হয়ে গিফট নেওয়ার লোভে লক্ষ লক্ষ টাকা দিয়ে যাবে, এগুলো এই মস্কারি আমাদের লোকেরা কেন করে? এটা একটা বড় প্রশ্ন। তারা যখন ধরা পড়তে যাবে, এরা বাতাসের শব্দকে রিড করতে পারে, এতটা ধূর্ত থাকে। তারা যেই বাসাগুলোতে থাকে সেখানে শুধু একটা বেডশিট বিছিয়ে সেখানে শুয়ে থাকে, যদি খবর পায় তাহলে যেন সাথে সাথে দৌড়ে পালাতে পারে, কোনো কিছু না রেখে এটা করে। এখন তাদেরকে ডিপুট করতে গেলে যেটা করতে হয়, আমরা অন্যান্য দেশের যেটা দেখেছি, অন্য দেশের পুলিশের সংস্থারা এসে ওদেরকে ঘাড় ধরে প্লেনে উঠিয়ে সেই দেশ পর্যন্ত পৌঁছে দেয়। ভিনদেশি অপরাধীদের কিছুদিন পরপরই আটক করা হয়, আবার জামিনে বেরিয়ে নতুন করে অপরাধকর্মে যুক্ত হন। তাদের দেশে ফেরত পাঠানো ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয় বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। আমাদের দেশে আইন অনুযায়ী এবং ওই দেশের এম্বাসি বা নিয়ম অনুযায়ী দ্রুত তাকে আইনের আওতায় নিয়ে এসে তার ভিসা বাতিল করে তাকে তার নিজ দেশে ফেরত পাঠায়। এইখানেই শেষ নয়, অনলাইনে প্রতারণার অভিনব আর নতুন নতুন কৌশল বের করছে অপরাধীরা। তেমনই একটি চক্র গড়ে ওঠে রাজধানীর মিরপুরে, যারা সমকামীদের টার্গেট করে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের অর্থ। দেশে সমকামী যৌনতা নিষিদ্ধ হলেও ফেসবুকে আছে বেশ কয়েকটি গ্রুপ। সেই গ্রুপগুলো থেকে কিছু ব্যক্তিকে রিকোয়েস্ট পাঠিয়ে বন্ধুত্ব গড়ে তোলে প্রতারক চক্র। চ্যাটিং করতে করতে একটা সময় ছবি আদান প্রদান, তারপর শারীরিক সম্পর্কের প্রস্তাব। রাজি হলে বাসায় ডেকে নিয়ে ব্ল্যাকমেইল করে হাতিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। ছবি দেওয়া হইতো, লোকরে বলা হইতো যে কেউ জিজ্ঞেস করতো যে বাসা কোথায়, কি করো, তোমার বাসা ফ্রি আছে? তো আমি বলতাম যে হ্যাঁ বাসা ফ্রি আছে। পরে আমি জাস্ট নিয়ে বাসায় আসতাম, পরে আমার বাসায় আসার 1 মিনিট পরেই তারা আসতো, তারপরে আমাকে যাইতে পাঠাই দিত, আমি আইসা করতাম। এতটুকুই আমার কাছে, এতটুকুই, বাকিটা তারা জানে। যে লোক নিচে থাকতে সে ইনফর্ম করে যে ভাই তারা ঢুকছে, আসে। আমরা কয়েকজন নিয়ে সাথে সাথে যাই। তার বউ বাচ্চা আছে বাসায়, এই হিসাবে সে তার মান সম্মান তখনই আমাদের কাছে ক্ষমা চায় যে ভাই মাফ করে দেন, আপনাদের কিছু দেখতেছি আমি টাকা পয়সার ব্যাপারটা। তখন আর কি যার যেরকম অ্যাবিলিটি, অনেকে দিতে পারে না, অনেকে কিছু টাকা দেয়। ফাইজলামির মাধ্যমে আসা হয়েছে। দুষ্টামি করতে করতে একটা কাজে ইনভলভ ছিলাম, বুঝি না, মানে দুষ্টামি করতে করতে মানে হয়ে গেছে আর কি। আমি ভুল করছি। ফাঁদে পড়েছিলেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এই ব্যক্তি। লোক লজ্জার ভয়ে নিজের পরিবারের কাছেও এই ঘটনা শেয়ার করতে পারেননি। বলছিলেন কি ঘটেছিল তার সঙ্গে। ঢুকলাম ঘরের ভিতরে, তখনই দেখলাম 4-5 জন লোক আসলো, আর সেই আমাকে আটকাইলো, উত্তর দিচ্ছে না আমাকে। তারপরে তারা টাকা পয়সা আপনি দিতে হবে, আপনি মান সম্মানটা বড় নাকি আপনি এটা বড়। তখন আমার মাথা আমার কোনো কাজ করতেছিল না। পরে ওরা বলতে চাইছে ঠিক আছে, আপনাকে যদি এখানে যেতে হয় তাহলে 3 লাখ টাকা দিতে হবে। 3 লাখ টাকা দেওয়ার পরে আপনি এখানে সারা পাবেন। আমি তো ওটা বুঝতে পারি নাই যে ওরা এইভাবে করবে। আমি তো সহজ মন থেকে ভালোবাসা, মন থেকে কথা বলা, ওদের সাথে সব কিছু করছি। আমি সব কিছু আমাদের বলছে যা কথা বলা, যা সব কিছু, এমনিও আমাকে আপনি বয়স মনে হতে পারে, কিন্তু আমি মানুষের সাথে ভালো মিশতে, ঘুরতে ঘুরতে ভালো লাগে আমার কাছে, বিশেষ করে ইয়াং ছেলেদের যারা ভালো লাগে আমার কাছে। পুলিশ বলছে অভিনব এই প্রতারণায় যারা ভুক্তভোগী তারাও এক ধরনের অপরাধী। করোনাকালে অনেকেই চাকরিচ্যুত হয়েছেন, তখনই তাদের মধ্যে এই জাতীয় নতুন নতুন আইডিয়াগুলো মাথায় আসে। তো বেসিক্যালি তারা আগে থেকেই ক্রিমিনাল। তো এই একটা সময় হতে বা তাদেরকে এই জাতীয় অপরাধ সংগঠিত করার জন্য অনুপ্রাণিত করতে পারে। বাংলাদেশে এই কালচার এখনো স্বীকৃত না, আইন সমৃদ্ধ না, এবং এই জাতীয় ঘটনা ঘটতে পারে সেগুলো জেনে শুনেই ওনারা ওখানে যান। অন্যদিকে যারা ভিকটিম হন তাদেরও একটা নৈতিক দেউলিয়াত্মাপনা আছে। তারা মধ্যবয়সী লোক, সবার ঘরেই তাদের স্ত্রী, তাদের সন্তান আছেন, তারপরও তারা এই বিকৃত একটা অনুশীলনের জন্য, মজা করার জন্য ওইদিকে যাচ্ছিলেন। অতি লোভে তাঁতি নষ্ট, সামান্য ভুলেই শেষ হয়ে যেতে পারে আপনার সারা জীবনের অর্জিত অর্থ। লোভে পড়ে কাউকে বিশ্বাস করা ঠিক নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও বেশি সতর্ক হওয়া উচিত। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতাই পারে এই ধরনের অপরাধ বন্ধ করতে। দেখছিলাম আমার সহকর্মী ইকরাম হোসেনের তৈরি করা রিপোর্টটি। মূল আলোচনায় যেতে চাই। শুরুতে আমি যুক্ত হতে চাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমানের সঙ্গে। জনাব মশিউর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আমাদের সহকর্মী ইকরাম হোসেন যে রিপোর্টটি তৈরি করেছেন, অনেক বিষয় তিনি তুলে এনেছেন।
শুরুতে যে বিষয়টি আপনার কাছে আমি জানতে চাই, আপনাদের অভিজ্ঞতা যেটি হচ্ছে এই ধরনের অপরাধীরা অর্থাৎ এই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা নাগরিকরা যখন গ্রেফতার হন বেশিরভাগ সময় পুলিশের তথ্য বলছে তাদের কাছে কোনো পাসপোর্ট পাওয়া যায় না, অর্থাৎ তারা কোন দেশের নাগরিক সে বিষয়টি নিশ্চিত হওয়া যায় না। ঢালাওভাবে তাদেরকে নাইজেরিয়ান বলে আমরা জানি বা এরকম কথাই বলা হয়, কিন্তু এই যে পাসপোর্টটি তারা ছিঁড়ে ফেলে, তো এর ফলে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোটা কি কষ্টকর হয় কিনা? মশিউর রহমান। জি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সুযোগ দেওয়ার জন্য। কতক্ষণ আগে রিপোর্টার উনি যখন কথা বলতেছিলেন সোমালিয়ান এক ছাত্রের সাথে, সে কিন্তু খুব সুন্দর করে কথা বলেছে। আফ্রিকার সবগুলো দেশের নাগরিকরা এই অপকর্মের সাথে জড়িত না। নাইজেরিয়া, ঘানা, ক্যামেরুন, সাউথ আফ্রিকা এই সমস্ত জায়গার লোকগুলি বেশি বেশি জড়িত, এবং এটা আমাদের অভিজ্ঞতায় ঠিকই বলে যে এই লোকগুলো দেখুন, বাংলাদেশে কিন্তু তিনটা আফ্রিকান দেশের এম্বাসি আছে। একটা হলো আলজেরিয়া, একটা হলো ইজিপ্ট, আর একটা হলো লিবিয়া। এই যে সমস্ত দেশগুলোর এম্বাসি বাংলাদেশে আছে, সেখানকার নাগরিকও এদেশে কম এবং তাদের অপরাধ প্রবণতাও কম। আর কোন দেশেরই এম্বাসি বাংলাদেশে নাই। আমরা সেই কারণে কোনোভাবেই ভেরিফাই করতে পারি না যে এই লোকগুলো কোন দেশের নাগরিক এবং এদের পাসপোর্ট কোন দেশের। তা আপনি ঠিকই বলেছেন, আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি সিন্স 2011 যে বাংলাদেশে নাইজেরিয়ান বা আফ্রিকান অনেকগুলো দেশের যে সমস্ত নাগরিকরা ধরা পড়ে, তাদের কেউ প্রথম দিকে করতেন ডলার ট্রিকের ব্যবসা, কেউ ফোর্সড ডলার এবং ইউরো বানাতেন, কেউ ওই ডলার তোলা কিছু মেডিসিন নিয়ে ব্ল্যাক ডলার বানাতে থাকতেন, কেউ আসতেন কোকেন হিরোইন পাচার করে অন্য দেশে নিয়ে যাওয়ার জন্য, কেউ এখন সাম্প্রতিককালে ধরা পড়ে বিদেশি বন্ধু এই হিসেবে। তো এরা যারাই ধরা পড়ে, আমরা তাদের বাসায় গিয়ে অধিকাংশ সময় দেখি সেখানে কোনো আসবাবপত্র নাই, কোনো অ্যাক্সেসরিজ নাই, একটা কোনো রকমের 300-400 টাকার ম্যাট্রেস, তার উপরে একটা চাদর বিছিয়ে তারা থাকে, এবং যখন ধরা পড়ে তখন তাদের কাছে তাদের পাসপোর্ট নাই, তাদের ন্যাশনাল আইডি কার্ড নাই, কোনো কিছু নাই। এবং আমাদের সম্মানে এই লোকগুলো তো আর আমাদের বাস্তুবিহীন স্বপ্নবিহীন বাংলাদেশি নাগরিক যারা ওই ফুটপাতে বসবাস করে, যারা ট্রেনের স্টেশনে বসবাস করে, বাস স্ট্যান্ডে বসবাস করে, সেই জায়গাতে তারা বসবাস করে না। এই আফ্রিকান নাগরিকগুলো আমাদের দেশের লোকের টাকা খেয়ে, আমাদের দেশের ভালো ভালো খাবারগুলো খেয়ে তারা বসুন্ধরা, উত্তরা, লেক সিটি ওই সমস্ত জায়গাতে, বড় বড় জায়গাতে তারা থাকে, ভালো ভালো ফ্ল্যাটে থাকে। এবং আমাদের সম্মানিত এই সমস্ত ফ্ল্যাট এবং বাড়ির ওনাররা তারা সযত্নেই আফ্রিকান এই প্রতারক নাগরিকদের কোনো ন্যাশনাল আইডি কার্ড, কোনো পাসপোর্ট দেখাতে পারেন না। তারা শুধু অনেকগুলো বাড়ি ভাড়া পাওয়ার জন্য, নিরবচ্ছিন্ন বাড়ি ভাড়া পাওয়ার জন্য তাদেরকে ভাড়া দিতে থাকেন, আর তাদের কোনো দায় দায়িত্ব থাকে না। বাড়িওয়ালাদের কিছুটা দায় কি তাহলে নিতে হয় না? অবশ্যই আমাদের জন্য সমস্যা হলো, এরা লোকগুলো যেই জায়গায় থাকে সেই বাড়িওয়ালারা তারা জানে না, তাদের কোনো এই তাদের টেনেন্ট সম্পর্কে তাদের কোনো হদিশ নাই। এই লোকগুলো যেই মোবাইল ফোন ব্যবহার করে, কোনো মোবাইল ফোন অপারেটর কোম্পানি তাদের কোনো রেজিস্ট্রেশন দেখাতে পারবেন না। এই লোকগুলো যেই ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন, সেই ব্যাংকের লোকেরা এদের পরিচয় সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য দিতে পারবেন না। এই লোকগুলো মোবাইল ব্যাংকিং যেগুলো বিকাশ বা রকেট করে থাকেন, তাদের কাছে কোনো তথ্য থাকে না। সমস্ত দায়িত্ব থাকতে যাবে আমাদের পুলিশের, আর সমস্ত দায়িত্ব থাকবে বিজ্ঞ আদালতে। আর সব মানুষই শুধু ব্যবসা করে, তারা শুধু ব্যবসা করে প্রতারকদের জন্য, প্রতারকদের চেহারা দেখে দেখে, আর আমাদের হলো শুধু সার্ভিস দিতে থাকবে। সুতরাং সত্য কথা যেটা ওই নাইজেরিয়ান সোমালিয়ান ভদ্রলোক যেটা বলেছেন, যে এই কাজগুলো করে দেওয়ার জন্য শুধু বাংলাদেশি প্রতারকরাই জড়িত তা না, বাংলাদেশি এই সমস্ত জেন্টলম্যান এবং এই সমস্ত কোম্পানিগুলো দায়ী। তারা কেন এই জাতীয় ফাঁক গুলো রেখে দিতে থাকবে? এখন আমরা কতজন মানুষকে জেলখানায় ঢোকাতে যাব, কতজন মানুষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যাব? যারা প্রতারণা করে বেড়াচ্ছে তাদেরই তো আমরা আটকাতে পারি। জি, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমি একটু ডক্টর খালেদ হামিদ চৌধুরীর সঙ্গে যুক্ত হতে চাই। ডক্টর খালেদ হামিদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। শুনছিলেন যে পুলিশ কর্মকর্তা তাদের অভিজ্ঞতার কথা বলছেন। আমি একটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। এই যে এই ধরনের নাগরিকরা যখন বাংলাদেশে ঢোকেন, বিমানবন্দরে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়? ইমিগ্রেশন পুলিশ রয়েছে, অন্যান্য অনেক সংস্থা রয়েছে, তো তারা যখন ঢোকেন তাদেরকে দেখভাল করা, কিংবা তারা কি উদ্দেশ্যে এসেছেন, কেন এসেছেন, কতদিন থাকবেন, এই বিষয়গুলো দেখভাল করা যায় তো যাদের, তারা কি যথাযথভাবে করছেন?
ধন্যবাদ। আসলে খুব সময়োপযোগী রিপোর্ট আমার কাছে মনে হয়েছে। আমি যেটা বলব যে দেখেন আমাদের দেশে কিন্তু পাসপোর্ট অ্যাক্ট আছে ১৯২০ সালের পাসপোর্ট অ্যাক্ট, পাসপোর্ট রুলস আছে 1955, এছাড়া পাসপোর্টের যে অফেন্সেস আছে ফরেনার্স অ্যাক্ট আছে 1946। আমাদের কিন্তু বেশ প্লিথোরা অফ ল আইন কিন্তু আছে। আর সমস্যাটি যেটা হচ্ছে যে উনারা যখন কোনো ভিসা নিয়ে একটা ভ্যালিড ভিসা নিয়ে যখন আমাদের এখানে যখন আসছেন তাদের যদি ডকুমেন্টস ঠিক থাকে, এখন ধরেন যারা ফুটবল খেলতে এসছে তাদের যদি ক্লাবের থেকে সে পারমিশন যদি থাকে, বাফুফের থেকে যদি তাদের যথাযথ নিয়োগপত্র থাকে, চুক্তিনামা থাকে, এবং তারা যদি স্টুডেন্টশিপের যদি অফার লেটার নিয়ে আসে, সেটা তো আমি মনে করি যে এটা একটু ডিফিকাল্ট। এরা যখন দেখা যাচ্ছে আসার পরে এইসব অপরাধে যুক্ত হচ্ছে এবং পাসপোর্ট ছিঁড়ে ফেলছে, অবভিয়াসলি আমাদের দেশে কিন্তু ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী কিন্তু বিদেশি নাগরিকের যে অবস্থান এবং তাদের যে এখানে চলাফেরার উপরে আমরা তো বিধিনিষেধ করতেই পারি। তো প্রবলেম যেটা আমরা ব্যবহারিক যেটা দেখলাম যে এরা কিন্তু যেতে চাচ্ছে না। আপনি বোধহয় জানেন, আমরা একটা রিপোর্ট আমরা দেখেছি এর আগে যে প্রায় আপনার ৬০০-৭০০ ফরেনার কিন্তু তারা জেলে আছে এবং তাদের মধ্যে অনেকে কিন্তু ট্রায়াল ফেস করছে এবং অনেকে অপরাধ তাদের সাজা হয়ে যাওয়ার পরেও, সাজা তারা ভোগ করার পরেও যেতে চাচ্ছে না। সো আমাদের প্র্যাকটিক্যাল মানে আমাদের বাস্তব ভিত্তিক সমস্যা এটা। কাজে তারা যখন এন্ট্রি করছে তাদের পক্ষে তো একটা মানুষের ইন্টেনশন তো এন্ট্রির সময় বোঝা তো সমস্যাযুক্ত হবে। ইমিগ্রেশন অফিসাররা কি করতে পারবে? বাট তারপরে যখন তারা এই যে ওনারা যে বললেন যে অনেকে আমরা সহায়তা করছি এবং কি হচ্ছে দেখেন, আমি যতটুকু আমি কথা বলেছি আজকে এই শো এর আগে যে মামলা দেওয়া হচ্ছে প্রতারণা তাদের এগেইনস্টে, কখনো 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 মাদকের মামলা দেওয়া হচ্ছে, কখনো হয়তো তারা মানি লন্ডারিং এ পড়তে পারে, আবার তারা যদি ডিজিটাল সিকিউরিটি আইনের মধ্যে আসতে পারে। কিন্তু যতই আমরা মামলা দেই না কেন অনেক সময় দেখা যাচ্ছে আবার জামিন পেয়ে বেরিয়ে যাচ্ছে, তাই না? তো জামিন পেয়ে যখন তারা বেরিয়ে যাচ্ছে, মূল মামলা শেষ হওয়া পর্যন্ত তাদেরকে তো ফেরত পাঠানো যাচ্ছে না। এটা আমি মনে করি যে মানে ব্যাপারটা খুবই একটা প্র্যাকটিক্যাল ক্রাইসিস এবং এই ব্যাপারে যদি যেই দেশ থেকে তারা আসছে তাদের সাথে যদি আমাদের কোনো একটা চুক্তি বা সেরকম কিছু যদি আমরা যদি উদ্যোগ নেই, ডিপ্লোম্যাটিক চ্যানেলে যদি আমরা যদি কাজ করি, আমি মনে করি সেটা আরো সফল হবে। আদারওয়াইজ এটাকে একটা এত সমস্যার মধ্যে যদি এই এক্সট্রা একটা সমস্যা আমাদের উপরে যদি বর্তায়, আমি মনে করি দ্যাটস রিয়েলি এ টাফ থিং টু ডু। আমি এটাই বলবো। জি, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি ইকরামের সঙ্গে যুক্ত হতে চাই। ইকরাম, আমরা দেখলাম যে আপনার রিপোর্টের শুরুতে দেখিয়েছেন যে একজন শিক্ষার্থী সোমালিয়ান ইয়ারু শেখ, তার সঙ্গে আপনি কথা বলছিলেন। ইয়ারু শেখের দাবি যে বাংলাদেশি লোকজনই তাদেরকে, অর্থাৎ এই আফ্রিকান নাগরিকদেরকে অপরাধের জগতে নিয়ে যায়। আজকের আগেও আপনি এই বিষয়টি নিয়ে অনেকগুলো রিপোর্ট করেছেন। তো আপনার অভিজ্ঞতা কি বলে বা আপনার কাছে কোনো তথ্য আছে কিনা যে কিভাবে এই বাংলাদেশি লোকজন এদের সঙ্গে পরিচিত হন কিংবা যোগ সাজসটা কিভাবে গড়ে ওঠে? এখানে একটা বিষয় রুমেল আমি বলে রাখি, সেটা হচ্ছে আমাদের দুজন বিজ্ঞ আলোচক থাকার ফলে তাদের যে একটা মানে এখানে যে তারা থাকবে সেই বিষয়টা পুরোপুরি নিশ্চিত করা, এয়ারপোর্টে চেক করা, আর পুলিশ যে নাগরিকটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অপরাধ করে বেড়াচ্ছে তার প্রেক্ষাপট তিনি বর্ণনা করলেন। তো আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এখানকার যে মানুষ তাদের সঙ্গে কথা বলে আমার যেটা মনে হয়েছে তারা হয়তো বোকা না হলে সহজ সরল ব্যক্তি। আমি আসলে বুঝতে পারিনি তারা ফাঁদে পা দিয়েছেন। আপনি দেখবেন যাদের সঙ্গে কথা বলেছি অধিকাংশ কিন্তু শিক্ষিত ব্যক্তি। আমরা যাদের ইন্টারভিউ করেছি আপনি দেখবেন যে কলেজ শিক্ষক আছে, ইকরামের সঙ্গে আমাদের সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। আবার ইকরামের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। আমি একটু মশিউর রহমানের সঙ্গে যুক্ত হতে চাই। জনাব মশিউর রহমান, এই যে আপনাদের তো অনেক অভিজ্ঞতা এদেরকে নিয়ে কাজ করার, এদেরকে গ্রেফতার করেছেন, বিভিন্ন সময় আপনারা তাদেরকে জিজ্ঞাসাবাদও করেছেন। এই যে বাংলাদেশি লোকজন এদের সঙ্গে জড়িত কিংবা বাংলাদেশিরা এদেরকে অপরাধ সংগঠনের সহায়তা করেন, এই যোগ সাজসটা কিভাবে গড়ে ওঠেন? একজন আফ্রিকান কি বাংলাদেশে এসে এখানকার অপরাধীদের সঙ্গে পরিচিত হন, নাকি যে বাইরে থেকে পরিচিত হয়ে তারপর এখানে আসেন? মানে ব্যাপারটি একটু ব্যাখ্যা করেন আমাদের কাছে। দেখুন, বাংলাদেশিদের এই প্রতারণার চরিত্রটা সম্পর্কে ঊনবিংশ শতাব্দীতে আমাদের পেনাল কোডের রচয়িতা প্রণেতা ম্যাকলে বলেছিলেন, স্টিং উইথ দ্য ওয়াস্প, হর্নস উইথ দ্য বাফালোজ অ্যান্ড ডিসিপশন উইথ দ্য পিপল অফ বেঙ্গল। একটা বলতা বা একটা মৌমাছির যেমন হোল থাকবে, একটা মহিষের থাকবে বড় বড় শিং, আর বাঙালিদের থাকবে হলো প্রতারণা ভণ্ডামির এই চরিত্র। আমরা সুযোগ পেলেই এই ভণ্ডামি, এই সুযোগ পেলে প্রতারণা করতে থাকি।
তা আমরা যে জিনিসটাগুলো দেখেছি, এই যে আফ্রিকান যারা এসে ভিকটিমদের কথা বাদ দিই, যারা এদের সাথে অ্যাসোসিয়েট হিসেবে কাজ করে, এই লোকগুলো কারা? এরা হলো রাস্তায় ফুটপাতে ঘুরতে যাবে, তাদের পকেটে থাকবে 200 বা 400 টাকা, ওই টাকা দিয়ে একটা 20 টাকার স্যান্ডেল কিনলো, 2টা গেঞ্জি কিনতে গিয়ে একটা হকারের সাথে পরিচিত হতে থাকলো, একটা গার্মেন্টস এর কর্মচারীর সাথে সন্ধ্যাবেলার দিকে পরিচিত হতে থাকলো, থেকে তাকে মাই ফ্রেন্ড এই সমস্ত কথা বলে তারে বোঝালো তুমি মাসে কয় টাকা বেতন পাও, বললো 5-6 হাজার টাকা বেতন পাই। তুমি কি এত কষ্ট করে থাকো, তুমি আমার সাথে একটুখানি কাজ করবা, তুমি প্রতিদিন 2,000 টাকা করে পাবা, আর তোমাকে মাস শেষে 15,000 টাকা 20,000 টাকা দেওয়া হতে থাকবে। এই বাংলাদেশের নিম্ন আয়ের এই গার্মেন্টস এর কর্মচারী, আমাদের ফুটপাতের ব্যবসায়ী, ভ্যান চালক, আমরা দেখেছি প্লাম্বারার, ওই দোকানদার, যে সমস্ত দোকান থেকে সে খাবার খায়, যে সমস্ত দোকান থেকে সে আরো জিনিস কিনে, সেই দোকানদারদেরকে পটিয়ে পাঠিয়ে তাদেরকে দিয়ে এই ব্যাংকে 10খান অ্যাকাউন্ট, ওই ব্যাংকে 10খান অ্যাকাউন্ট, ওইখানে 4খান অ্যাকাউন্ট, এতগুলো অ্যাকাউন্টস খুলে ফেলে। এই অ্যাকাউন্টস খুলে ফেলাটা যারা করে, ওরা কিন্তু নিজেদের নামে অ্যাকাউন্টস গুলো খুলে সরাসরি আমাদের বাংলাদেশি প্রতারিত ওই ভিকটিমদের কাছ থেকে টাকাগুলো গ্রহণ করে না, গ্রহণগুলো করা হয় বাংলাদেশি ওই ছিন্নমূল মানুষগুলোকে দিয়ে। দ্বিতীয়ত, তাদের আরো কিছু বাংলাদেশে ভালো মডারেট লেভেলে, এখানে বাংলাদেশি লোকরা বিভিন্ন টায়ারে কাজ করে, কেউ তাকে ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে কাজ করে, কেউ তাকে ফিল্ড অফিসার হিসেবে কাজ করে, কেউ তাদেরকে এরিয়া ম্যানেজার হিসেবে কাজ করে। আমরা সম্প্রতিকালে এক হাজবেন্ড এন্ড ওয়াইফকে ধরেছি, তারা বসুন্ধরার বড় এলাকায় থাকে, ওয়াইফকে ধরতে পারেনি হাজবেন্ড, সে ভালো টেকনোলজিক্যাল ম্যান, সে নাইজেরিয়ান, এই লোকদের বাংলাদেশে হাব হিসেবে কাজ করতে থাকে। তো সেই লোকরা কি করতে থাকে, প্রত্যেকজন যারা অ্যাকাউন্ট হোল্ডার আছে, এক একটা অ্যাকাউন্ট হোল্ডারের কাছে যেই টাকা জমা হবে তার প্রতিটা টাকা থেকে সে 2% করে টাকা পাবে, আর তারে মাস শেষে 10,000 টাকা করে দেওয়া হতে থাকবে। এই উত্তোলিত টাকার একটা অংশ সে পাবে, আর বাদ বাকি টাকাগুলো সে নাইজেরিয়ান লোকদের কাছে পাঠিয়ে দিতে থাকবে। এখানে একটা কথা বিশ্বাস, যে ইমিগ্রেশন পুলিশের বেশি কিছু করার থাকে না। এখানে বাংলাদেশের পলিসি, যারা ইনভেস্ট করতে আসবেন, যারা পড়ালেখা করতে আসবেন আমাদের মডারেট কান্ট্রিতে, সবাইকে ওয়েলকাম করা হয়, এটা একটা পলিসির লোক। এখন $2,000 নিয়ে এসে বাংলাদেশের ওই সেরা ন্যাকড়া নিয়ে যে লোক আসবে, সেও একজন ইনভেস্টর হিসেবে দাবি করে এদেশে আসতে যায়, আসলে সে 2,000 টাকা 2 দিনে উড়িয়ে ফেলে, তারপরে সে দেশের মানুষের রক্ত শুষে সবগুলো টাকা নিতে থাকে। তো আমাদের বেশ কিছু লোক আছেন যারা ওই যে মানে কাজ করে, নিজের মেহনত করে ঘাম জড়িয়ে টাকা রোজগার করবেন না, বিদেশিদের এই প্রলোভনে পড়ে অ্যাকাউন্টস খুলে দিবেন, টাকা সংগ্রহ করে দিবেন, আবার মিডলম্যান হিসেবে কাজ করবেন। এই প্রতারণা তো আমাদের রক্তের সাথে মিশে আছে, সেই জিনিসগুলো আছে কতগুলো। অপরদিকে যে লোকগুলো ভিকটিমাইজ হয়, আমাদের রিপোর্টার উনি ভালো বলেছেন যে এই লোকগুলো কিন্তু সমাজের একেবারে ছিন্নমূল, দে আর নট পিপল ডাউন টু দ্য আর্থ, দে আর নট ইলিটারেট পিপল, লেম্যান না, এরা সবাই কম্পিউটার লিটারেসি আছে এবং তাদের সবারই ইংরেজি কিছু নলেজ আছে। নাইজেরিয়ান যে লোকটা প্রথমে মেসেজ পাঠায়, একজন আমেরিকান সেজে অথবা অন্য দেশি সেজে, সে তো ইংরেজিতে মেসেজটা পাঠায়, এবং এই নাইজেরিয়ান বলেন, ঘানিয়ান বলেন, এদের কিন্তু স্টেট ল্যাঙ্গুয়েজ ইংরেজি, ওই ইংরেজি ল্যাঙ্গুয়েজটা বোঝার জন্য বাংলাদেশে সে জাতীয় সক্ষম লোক থাকে। আমাদের ভিকটিমদের ভিতরে রিটায়ার্ড করা ভালো অফিসার আছেন, ইংলিশ মিডিয়ামের শিক্ষিকা আছেন, বাংলা মিডিয়ামের শিক্ষিকা আছেন, আমলা আছেন, পুলিশ কর্মকর্তা আছেন, ভালো মডারেট এবং শিক্ষিত মার্জিত বিজনেসম্যান আছে, সবাই আছেন। এই লোকগুলোর সমস্যা হলো, আমরা যেটা করেছি যে খুব ফেসবুকে এখন আমাদের একটা মেনিয়া হয়ে দাঁড়িয়েছে, সারাদিন ফেসবুক ঘাটাঘাটি করবো, এখানে কোনো একটা অফার পেলে সেই অফারটাকে বুঝে থাকি এটা কি প্রতারিত হওয়ার ফাঁদ নাকি সেটা আমরা দেখি না, 1 দিন 2 দিন তার সাথে খুব ভালো করে মিশে যাই, পরের দিনে যখন বিদেশি বন্ধু একটা লুপ দিতে থাকে, আমাদের গদগদ হয়ে জিহ্বা ঝুলে যায়। আই এম সরি টু ইউজ দিস ল্যাঙ্গুয়েজেস, যে কোনো কথা নাই বার্তা নেই, একজন ভদ্র মহিলা এই বিদেশি বন্ধুর কাছ থেকে একটা উপহার পাবেন, সেই জন্য শি পেইড 55 লাখ টাকা। একটা গ্রামের মানুষ, সে তার ছাগল বিক্রি করে, 2টা ছাগল বিক্রি করে সে টাকা সংগ্রহ করে এই 45,000 টাকা দিতে গেছে বিদেশি বন্ধুর টাকা দেওয়ার জন্য। তো এইগুলো তো আমাদের লোভের পরিচয়। আমরা কেন বুঝতে যাব না যে আমেরিকান লোক সাদ্দাম হোসেনের রক্ষিত সম্পদ, লিবিয়ার গাদ্দাফির রক্ষিত সম্পদ নিজের দেশে পাঠাতে যেতে পারে না, সেটা আমার বাংলাদেশে পাঠিয়ে দিতে যাবে? পৃথিবীতে এমন বন্ধুর জন্ম আছে নাকি? আর আমরা তো আপনাদের মাধ্যমে শতবার এই জিনিসগুলো জানাচ্ছি। সুতরাং একদিকে আমাদের লাগামহীন লোভ, এটা এদেরকে উদ্দীপিত করে, দ্বিতীয়ত আমাদের বেশ কিছু মানুষ আছেন যারা বৈধভাবে পরিশ্রম করে
টাকা খেতে চান, টাকা উপার্জন করতে চান না, তারা অন্যের মাথায় বাড়ি দিয়ে অন্যের রক্ত চুষে বাঁচতে চান, সেই জিনিসগুলো আছে। আর আমাদের অনেকগুলো সার্ভিস সেক্টর আছেন যাদের জবাবদিহিতার জায়গা প্রায় নাই বললে চলে। সেই জিনিসগুলোকে কাজে লাগিয়ে এরা আমাদেরকে প্রতারিত করে এবং এরা এই ব্যবসাগুলো চালাচ্ছে। আর এখন যেহেতু দেখতে যাচ্ছে আরেকটা সমস্যা, লিগ্যাল সমস্যা যেটা আছে, অ্যাডভোকেট মহোদয় উনি আমাকে সাপোর্ট করতে যাবেন। আপনি একটা লোককে অভিযুক্ত করতে গেলে আমাদের আইন অনুসারে, আমাদের রেওয়াজ অনুসারে ওই লোকটার বর্তমান এবং স্থায়ী ঠিকানা ভেরিফাই করতে হবে। দিস ম্যান বর্তমানে তো তার কোনো ঠিকানাই নাই, সে রাস্তাতে থাকবে বলে এখন হচ্ছে আর ওই বাসা কোনো বাসা না। আর তার স্থায়ী ঠিকানা সম্পর্কে আমি কোথায় ভেরিফাই করবো? হি ডাজ নট বিয়ার এনি পাসপোর্ট, হি ডাজ নট হ্যাভ এনি রিপ্রেজেন্টেটিভ ইন দ্য এম্বাসি। তাহলে আমি তাকে কিভাবে ভেরিফাই করতে যাব? আমি তার বিরুদ্ধে একটা চার্জশিট দিতে গেলাম বিজ্ঞ আদালতে, খানিক পরে বিজ্ঞ আদালতে আমার গলায় ফাঁসি দিতে যাবেন যে তুমি যাকে চার্জশিট করেছো তার নামে এখন কনভিকশন ওয়ারেন্ট দেওয়া হতে থাকলো, ইউ প্রডিউস হিম বিফোর দ্য কোর্ট। আমি তাকে কোত্থেকে খুঁজে পেতে থাকি? এগুলো হলো প্র্যাকটিক্যাল সমস্যা, যে এই সমস্ত লোকগুলোর ব্যাপারে এখন আমাদের কিছু নীতি ফরমেশন করা উচিত। ঢালাও ভাবে সব লোকগুলো এদেশে আসবে না, পার্টিকুলারলি আফ্রিকান এই কয়েকটা দেশের লোকেরা, তারা এই দেশে যে সামান্য যৎসামান্য ইনভেস্ট করে, তাদের ইনভেস্ট না হলে হয়তো আমাদের দেশের চলবে। কারণ যে পরিমাণ টাকা নিয়ে যায় এদেশে, সাম্প্রতিককালে আমাদের খুব কষ্ট লাগে, আফ্রিকাতে বাংলাদেশের একজন মাননীয় রাষ্ট্রদূত, যিনি একজন মেজর জেনারেল, তার একটা আইডি হ্যাক করে ফেলেছে ওরা, ওনার অ্যাকাউন্টস হ্যাক করে ফেলেছে, ওনার ইমেল হ্যাক করেছে। হ্যাক করে এই নাইজেরিয়ান দুইটা লোক বাংলাদেশ থেকে তার এখানে $5,000 নিয়ে যাচ্ছিলেন। আমরা তার সে অ্যাকাউন্টকে ফ্রিজ করেছি, সে নাইজেরিয়ান দুইটাকে ধরেছি, মোহাম্মদপুরে থাকা বাংলাদেশি অ্যাসোসিয়েটদেরকে ধরেছি, কিন্তু তার যেহেতু টাকা নিতে পারেনি সেজন্য তারা এখন এখানে দেখি নাইজেরিয়ান সেই ভদ্রলোক একজন ইব্রাহিম নামে, সে বাংলাদেশে বিয়ে করেছে, তার দুইটা বাচ্চাও আছে। এই যে আমাদের দেশে এই ঘটনাগুলো ঘটতে যাচ্ছে, আমরা এগুলো দিনের পরে দিনে হচ্ছে, বছরের পরে বছর হচ্ছে। এখন আমাদের কাছে পার্টিকুলার সমাধান যেটা বলেছিলাম, আমি দেখেছি বিমানবন্দরে লন্ডনে বাংলাদেশের লোকেরা অপরাধ করেছে, লন্ডনের পুলিশ, এমিরেটস বিমান এসে, ব্রিটিশ এয়ারওয়েজে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে আমাদের লোকদেরকে ডিপোর্ট করে ফেলেছে। তো যাতে করে সে আর জীবনে ওখানে না থাকতে পারে, না যেতে পারে। আমাদেরও এখন সময় আসে এই লোকগুলোকে এখানে ঘাট ধরে বের করে দেয়া, তাদের জন্য বুঝে যেতে হয়। না হলে 7 দিন 10 দিন 1.5 মাস জেল খেটে প্রতারণার জন্য এমনি এই দেশে বড় কোনো মামলা নেই। প্রতারণা করতে যাবে যারা, তারা বড় গলায় বড় বড় কথা বলে, বরং যাদেরকে প্রতারিত করে সেই ভিকটিমদের ব্যাপারে উল্টা মামলা দিবে, এবং সেই মামলার রেপোর্ট গুলো আপনারা সংবাদপত্রে, টেলিভিশন ভালো করে লিখতে যাবেন। তো এই জন্য নর্মালি প্রতারকদের বড় করে কোনো শাস্তি দেওয়া যায় না। আর বিদেশি প্রতারক যাদের কোনো বেইজেই নাই, তাদের ব্যাপারে যদি এখন ঘাট ধরে বের করে না দেওয়া হয়, সেই নীতি না নেওয়া হয়, তাহলে দিন শেষে দিনে দিনে ঘাট ধরে আপনি পাঠাবেন কোথায়? তিনি কোন দেশের নাগরিক সেটাই তো আপনি নিশ্চিত হতে পারেন না। এটাই তো যেটা হতে থাকবে, যে সে যে দেশ থেকে আসবে, আমরা এখন আমাদের ইমিগ্রেশনে যেটা হতে যাবে যে তার তো একটা ছবি থাকবে, এই ছবিগুলো দেখে দেখে ওখানে শনাক্ত করার বিষয়। এখন আমাদের এইখানেও যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সম্পৃক্ত করতে হবে। আমি ধরে নিলাম এই লোকটা এখানে আলটিমেটলি বলে না যে সে নাইজেরিয়ান নাগরিক, সে ঘানার নাগরিক, সে ক্যামেরুনের নাগরিক, বা সে সাউথ আফ্রিকান নাগরিক, ইমিডিয়েটলি সে আমার কাছে বলবে না। পরবর্তীতে তো আস্তে আস্তে সে একটা সময় কোর্ট ইয়েতে জেলখানায় গেলে সেখানে বুঝতে পারে। কারণ আমাদের অন্য বাংলাদেশে নাইজেরিয়ান দূতাবাস নাই, কিন্তু পার্শ্ববর্তী দেশ যেখানে থাকতে থাকে সেখানে যদি সবাই মিলে, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত উপনীত হই যে ওদের ইন্টারিম কোন রকমের ওই নাগরিকত্বের সেই জিনিস দিয়ে টিকিট কেটে এগুলোকে ঘাট ধরে বের করে দেওয়া যেতে পারে, তাহলে তো এই সেই ব্যবস্থা ছাড়া বিষয়টা আসলে একেবারে খুব সহজ শর্টকাট না, এটা একটা জটিল প্রক্রিয়া। এবং সেই জটিল প্রক্রিয়ার প্রথম থেকে তাদের এন্ট্রি রেস্ট্রিকশন করতে হবে। দ্বিতীয়ত এদের পার্শ্ববর্তী দেশ যেগুলো থেকে ওদের নাইজেরিয়ান অ্যাফেয়ার্স গুলোকে কন্ট্রোল করা হয়, তাদের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মিলে এগুলোকে সমন্বয় না করতে গেলে মশিউর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি যুক্ত থাকুন। আমি আরেকবার যুক্ত হতে চাই ডক্টর খালিদ হামিদ চৌধুরীর সঙ্গে। ডক্টর খালিদ হামিদ চৌধুরী, পুলিশ তাদের অভিজ্ঞতা থেকে অনেক সমস্যার কথা বলছে, পাশাপাশি কিছু পরামর্শ রয়েছে পুলিশের। তো সবকিছু মিলিয়ে মূল সমস্যাটি যেটি দাঁড়ায় এই জায়গাটিতে, পুলিশ কর্মকর্তার বক্তব্য আমি যেটি বুঝছি যে আসলে তারা কোন দেশের নাগরিক সেটি যেহেতু নিশ্চিত হওয়া যায় না, সুতরাং নাগরিকত্বের ব্যাপারে যেরকম আমরা সঠিক কোনো তথ্য পাই না, পাশাপাশি স্থায়ী ঠিকানা খুঁজে পাওয়ার তো প্রশ্নই আসে না। তো সবকিছু মিলিয়ে ব্যাপারটি মোকাবিলার জন্য আর কি করা যেতে পারে? পুলিশ কর্মকর্তা বলছেন যে ঘাট ধরে বের করে দেওয়ার কথা।
দেখেন এখানে তো মানবাধিকারের প্রশ্ন চলে আসে, অনেক কিছু চলে আসে, কারণ তারা তো পরবর্তীতে হাইকোর্টে শরণাপন্ন তারা হতে পারে, তাই না? অনেক সমস্যা আছে। আর যেটা আমি বললাম যে প্রবলেমটা কিন্তু প্র্যাকটিক্যাল, যে যারা সাজা খাটতে রাজি, যারা সাজা খেটে যেতে রাজি না, আপনি তাদের ব্যাপারে কি করবেন? ব্যাপারটা কিন্তু আসলে অত্যন্ত মানে বাস্তব ভিত্তিক ক্রাইসিস। যে জন্য আমি বলবো যে আমাদের যেটা বিদেশি নাগরিক সম্পর্কিত আইন 1946 যেটা আছে, আমার কাছে মনে হয় যে এইটাতে যদি একটা ধরেন তাদেরকে যে ডিটেইন করে রাখা যাবে যতদিন পর্যন্ত তাদের নাগরিকত্ব সম্পর্কে সুনিশ্চিত হওয়া না যাচ্ছে, এবং এখানে এই আইনে কিন্তু আছে যে নাগরিকত্বের আবার বার্ডেন অফ প্রুফ অর্থাৎ প্রমাণের দায়িত্ব কিন্তু তাদের, আর তারা তো নিজেরাই অস্বীকার করে বসে আছে তারা নাগরিকত্বের ব্যাপার কিনা। কাজেই তাদেরকে কতটা আইনগতভাবে বাধ্য করা যাবে, এবং সেই ব্যাপারে আমরা এটুকুও বোধহয় জানি যে ওদেরই কিন্তু কনসুলার অফিস নাকি কোনো সহযোগিতা কিন্তু করে না। যখন আমরা তথ্য চাচ্ছি তারা নাকি তথ্য দিচ্ছে না। হ্যাঁ, এটা তো একটা ক্যাচ 22, মানে একটা পুরো ডিলেমার মধ্যে পড়ে গেছে সবাই। যে জন্য আমার কাছে মনে হয় যে একটা পরামর্শ আমরা আমাদের ক্ষুদ্র ইয়েতে যা কুলায় বলবো বা চিন্তাতে, যে একটা যদি ডিটেনশন সেন্টার যেটা প্রপারলি আপনার ফান্ডেড, একটা ডিটেনশন সেন্টারের যদি ব্যবস্থা থাকে যেখানে কর্তৃপক্ষের আইনগত ক্ষমতা থাকবে, অ্যামেন্ডিং দ্য ফরেনার্স অ্যাক্ট যেখানে তাদেরকে রাখার একটা ব্যবস্থা থাকবে, এই ব্যাপারে একটা ফান্ড অ্যালোকেশন আমি মনে করি করার দরকার। এবং আমাদের যেটা সমর্পণ যে ট্রিটি এক্সট্রাডিশন অ্যাক্ট যেটা আছে 1974-এর, সেখানে কিন্তু আমরা জানি যে এক্সট্রাডিশন ট্রিটি কিন্তু আমাদের খুব অল্প কয়েকটা দেশের সাথে কিন্তু আছে। সেই ব্যাপারে কিছু কূটনৈতিক উদ্যোগ নেওয়া যায় কিনা, এটা একটা করা যেতে পারে। আরেকটা আমরা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে আপনি জানেন যে আমাদের কিন্তু ডেভেলপিং 8 D8 নামে কিন্তু একটা 8টা দেশের একটা অর্গানাইজেশন আছে, যেখানে কিন্তু ইন্টারেস্টিংলি নাইজেরিয়া কিন্তু আছে আমাদের সাথে, ঠিক আছে? তো বাংলাদেশ এবং নাইজেরিয়া কিন্তু আছে, এবং সেখানে ইজিপ্ট আছে, ইন্দোনেশিয়া আছে, ইরান আছে। এটা 8টা মুসলিম প্রধান রাষ্ট্রের একটা অর্গানাইজেশন। আমরা দেখেন ওই সার্কে গিয়ে কিন্তু আমরা অনেক কিছু চিন্তা করতে পারি সার্ক ট্রিটির মাধ্যমে। তাহলে আমরা যদি চিন্তা করি যে ডেভেলপিং 8 বা D8 যে আমাদের ট্রিটিটা আছে, সেই ট্রিটির মাধ্যমে যদি আমরা একটা উদ্যোগ নিতে পারি যে এদের মধ্যে যদি একটা বহিঃসমর্পণ চুক্তি যদি করা যায়, যে অল দ্য কান্ট্রিজ মেম্বার স্টেটগুলা তাদের নিজস্ব আইন থাকবে, একই ধরনের আইন থাকবে, যার মধ্যে আমরা যে সংজ্ঞাটা বুঝি যে বিদেশি পলাতক কোনো আসামিকে সেই রাষ্ট্রে অর্পণ করা, সে যে রাষ্ট্রে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত হয়েছে, তো সেই হিসাবে ওদের দৃষ্টিতে বিদেশি রাষ্ট্র হবো আমরা, তাই না? এবং যখনই আমরা D8 কে যদি কাজে লাগাতে পারি, তখন কিন্তু আমার মনে হয় যে এদের অস্বীকার করার কিন্তু যে একটা টেন্ডেন্সি, এটাও কিন্তু কমে যাবে। কাজে আমি সংক্ষেপে বলবো যে আমাদের আইন সংশোধন করা উচিত, আইনগতভাবে পদক্ষেপ নিতে হবে। এই ব্যাপারে যারা স্টেক হোল্ডার আছেন তাদেরকে চিন্তা করতে হবে। আবার এক্সট্রাডিশন ট্রিটি বা এই আইনে কিন্তু আবার ডুয়েল ক্রিমিনালিটি, মানে তাদের দেশে অপরাধ আমাদের দেশে অপরাধ একই রকম হতে হবে, অথবা একটা লিস্ট থাকতে হবে। আবার ইন্টারেস্টিংলি ওই আইনে একটা রিকোয়েস্টিং স্টেট থাকতে হবে। এখন কোন স্টেট যদি রিকোয়েস্টই না করে ওকে ফেরত দিতে, আমি তখন কি করব? আর যদি আমরা এইসব বাইল্যাটারাল যদি ট্রিটিকে আরেকটু আমি বলবো এক্সপ্যান্ড করে আমরা যদি এটাকে একটা আঞ্চলিক বা ওই যে অর্গানাইজেশনাল স্ট্রাকচারে নিতে পারি, আমি মনে করি এইটার একটা সমাধান হতে পারে। কারণ সবসময় কিন্তু দেখেন ভাই, শাস্তিটা কিন্তু আসলে আসল না। যে শাস্তি পেয়ে রয়ে যাচ্ছে, যেতে চাচ্ছে না, সে তো মানুষ আফটার অল, তাই না? আর আমরা কতটুকু বা আমাদের নাগরিকদেরকে কন্ট্রোল করব, কারণ আমাদের মানুষ বেশি, আমাদের অনেক ক্ষেত্রে রিসোর্সের ক্রাইসিস আছে, পুলিশরা কিন্তু আন্ডার চ্যালেঞ্জ, আরো অনেক চ্যালেঞ্জে আমরা আছি। এবং আপনারা বোধহয় জানেন 11,000 মানুষ বোধহয় ইলিগাল ডকুমেন্টেশনে বোধহয় আমাদের এই দেশে ছিল, এরকম একটা রিপোর্ট আমি দেখেছি গত বছর আগে। তো এত সংখ্যক মানুষ যদি এসবে জড়িয়ে যায়, আমাদের সমস্যাটার সমাধান খুঁজতে হবে, সময় সাপেক্ষ, কিন্তু সবার মাধ্যমে আলাপ আলোচনা করে যারা আইন প্রণেতা আছেন, রিলিভেন্ট স্টেক হোল্ডার আছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় আছেন, সবার মাধ্যমে বসে আমি মনে করি একটা নীতিমালা। অনেক ধন্যবাদ। আমি ইকরামের সঙ্গে যুক্ত হতে চাই, খুব অল্প কথা। ইকরাম, এই যে আমাদের পুলিশ কর্মকর্তা মশিউর রহমান, তিনি বলছেন যে এই ধরনের প্রতারণার শিকার যারা হন, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের লোভ কাজ করে, লোভের কারণে তারা প্রতারণার ফাঁদে পড়েন। আপনি কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছেন, আপনার অভিজ্ঞতা কি বলেন তো একটু ইকরাম? খুব ইন্টারেস্টিং। আমি আগে বলছিলাম যেটা সবাই বলছেন নাইজেরিয়ান যারা প্রতারক, আফ্রিকান যারা প্রতারক, তাদের কথা বলছিলেন, কিন্তু আমাদের এইখানকার যারা লোভী মানুষ তাদেরকে নিয়ে আপনি কি করবেন? আমি যাদের সঙ্গে কথা বলেছি তাদের অধিকাংশই শিক্ষিত। আমি বলছিলাম আগেও যে তারা কিভাবে ফাঁদে পড়ছে, যদিও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফাঁদে পড়ছে, তবে আমি যতটুকু দেখেছি, যাদের ইন্টারভিউ করেছি, তাদের অধিকাংশই কিন্তু খুবই শিক্ষিত। তো তারা যেটি বলছেন যে
তারা খুবই বিশ্বাস করেছেন। আমি এক দম্পতির সাথে কথা বলেছিলাম, মানে যে স্কুল শিক্ষিকা বিশ্বাস করেছেন এমনটা নয়, তার হাজবেন্ডও কিন্তু খুব ভালোভাবে বিশ্বাস করেছেন এবং দিতে তারা কিন্তু 8,62,000 টাকা দিয়েছেন। তারপরও তাদের কথাবার্তা এমন যে তারা এখনো যদি আরো কোনো প্রতারক তাদের সামনে আসে হয়তো তাদেরকে বিশ্বাস করে ফেলবেন। অর্থাৎ আমাদের এখানকার মানুষদের যে অতি লোভ এবং অতি লোভে যে তাঁতি নষ্ট, সেই ব্যাপারটা আমরা দেখেছি। এবং প্রত্যেকটা ভিকটিমের সাথে কথা বলে যে জিনিসটা মনে হয়েছে, যেমন একজন কলেজ টিচার বলছিলেন যে তারা এমন ভাবে ফাঁদে ফেলে যে বিদেশি নাগরিকরা কথা বলে যে সেখান থেকে ফাঁদ থেকে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে পড়ে। তবে আমার কাছে যেটা মনে হয়, তারা যে শুরুটা করে সেখানে কিন্তু তারা খুব বেশি টাকা চায় না, অর্থাৎ 50 থেকে 70,000 টাকা চায়। অর্থাৎ ফাঁদে ফেলার প্রথম যে পর্যায়টা থাকে, সেখানে যদি আমাদের যারা এই ভিকটিম তারা যদি কারো কাছে পুলিশের সঙ্গে যোগাযোগ করতো, অথবা তাদের কোনো বন্ধু কাস্টমস অফিসার তাদের সঙ্গে যদি যোগাযোগ করতো, অথবা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারোর সাথে যদি যোগাযোগ করতো, তাহলে কিন্তু তারা এই ধরনের ভিকটিম হতো না। তখন আমার কাছে মনে হয় তারা হয়তো অতি লোভ করেছেন যে 50,000 টাকা দেওয়ার পরে যখন তাদেরকে বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে আরো যখন টাকা চেয়েছে, তখন তারা মনে করেছে এই বিষয়টা কাউকে না বলে বরং আমরা মনে হয় অনেক বড় একটা উপহার পাবো, সেটা কাউকে না বলে নিজে নিজে বাগিয়ে নিব, এইরকম একটা ব্যাপার হয়তো তাদের মধ্যে কাজ করেছে। এখন যখন তারা প্রতারিত হচ্ছেন, তারা বলছেন যে অন্যদেরকে সচেতন করা উচিত। কিন্তু আমার মনে হয় যেসব মানুষজন প্রতারিত হয়েছেন তাদের শুরু থেকে অনেক বেশি সচেতন হওয়ার দরকার ছিল। আর আমি ইয়ারুশ শেখের সঙ্গে কথা বলেছিলাম, আপনি দেখেছেন যে ইয়ারুশ শেখ যে কথাটি বলেছে, মশিউর ভাই যদিও পাল্টা বক্তব্য দিয়েছেন, কিন্তু ইয়ারুশ শেখ যেটি বলেছেন যে এখানে যে নাগরিকরা আছে আফ্রিকা, তারা কিন্তু কয়েক ভাগে বিভক্ত, অর্থাৎ সোমালিয়া সহ কয়েকটি দেশের নাগরিক যারা আছেন তারা নাইজেরিয়ান নাগরিকদের মতো অতটা ভয়ঙ্কর অপরাধের সঙ্গে যুক্ত নয়। এবং সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে বাংলাদেশি যারা দোষর আছেন, সেই দোষররা যদি তাদেরকে সহযোগিতা না করতেন বা সহযোগী না হতেন, তাহলে এই ধরনের অপরাধ কোনোভাবেই করা সম্ভব হতো না। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি খুব অল্প কথায় জনাব মশিউর রহমানের সঙ্গে আরেকবার যুক্ত হতে চাই। জনাব মশিউর রহমান, নানা সমস্যার কথা এসেছে, হয়তো বাস্তবতার প্রেক্ষিতে এই সমস্যাগুলোর কথা আপনারা বলছেন, কিন্তু মূল কথা হচ্ছে আমরা তো এটি থেকে বের হয়ে আসতে হবে। সে বের হয়ে আসার জন্য আপনার পরামর্শ কি থাকবে যারা লোভে পড়েন তাদের প্রতি? দেখুন, ফেসবুক একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, কিন্তু ফেসবুকটা যেন আমাদের জন্য একটা মেনিয়া বা একটা রোগ না হয়। ফেসবুকে নানা রকমের অপপ্রচার চলে, অনলাইন ভিত্তিক নানা রকমের অপপ্রচার। এই ফেসবুকের কারণে রেনুকে নিহত হতে হয়েছে গণপিটুনির মাধ্যমে। এই ফেসবুকের মাধ্যমে মানুষরা সরিয়েছে আমাদের উন্নয়নের সার্বভৌমত্বের প্রতীক হয়ে ওঠা সেই পদ্মা সেতু নির্মাণের জন্য মাথা লাগবে, আমরা সেগুলো বিশ্বাস করি। এই ফেসবুক আর মেসেঞ্জারেই আমরা বিশ্বাস করি বিদেশি বন্ধু আমাকে ডলার দিয়ে মণিমুক্তা দিয়ে ভাসিয়ে দিবে। আমাদের এই বিশ্বাস প্রবণতা থেকে একটু সেফ থাকতে হবে, আমাদেরকে একটু ভেরিফাই হতে হবে। একটা পর্যায়ে আসলে লোভের বিষয় না, শেষ পর্যায়ে 55 লক্ষ টাকা যখন নিয়ে যায়, তখন কিন্তু একটা পর্যায়ে জিম্মি করে ফেলে যে আপনাকে কাস্টমস শুল্ক গোয়েন্দাকে দেওয়া হবে, আপনাকে কাউন্টার টেররিজমে দেওয়া হবে যে আপনি এই বিপুল পরিমাণে টাকা এই জঙ্গিবাদের জন্য নিয়ে আসতে গেছেন। একটা পর্যায়ে আমাদের এই ভিকটিমরা ভয় পেয়ে যান। আমরা বোধ করি বিদেশি লোক এসে আপনাকে এই দেশে আইনের ভয় দেখাবে, এতটা নির্বোধ বা এতটা ভীত আপনি হইয়েন না। আপনি এই দেশের মানুষকে বিশ্বাস করে নিকটবর্তী থানাতে যান, যে খালিদ ভাইয়ের মতো ব্যারিস্টার লয়ার ওনারা যারা আছে তাদের কাছ থেকে সাপোর্ট নেন। এদেশের সত্যিকার কথা বলতে আমি খালিদ ভাইয়ের কাছে মাপ চেয়ে যাই। অসংখ্য আমাদের অ্যাডভোকেট ভাইরা আছেন যারা এদেরকে সারানোর জন্য, পরামর্শ দেওয়ার জন্য খুব দরদি হয়ে ওঠেন, এবং সেই কারণে এরা আদালতকে খুব বেশি একটা ভয় করে না, এরা মনে করে খুব সহসা সারা পেয়ে যাবে। তো আমরা যদি আমাদের যেই রিক্সা চালক, আমাদের যেই ফুটপাতের লোক, এদেরকে তো আমরা সচেতন করতে পারবো না। যারা আমরা ভিকটিম হই আমাদেরকে শেয়ার রেসপন্সিবিলিটি নিতে হবে যে একটা মানুষ আমাকে লোভের বা আকামের প্রলোভন দেখাতে গেলে আমি সেই প্রলোভনে প্রলুব্ধ হতে যাব না। তাহলে ইনশাল্লাহ আমরা যে এক্সিস্টিং সিস্টেম আছে সেই সিস্টেমগুলো এবং অন্যান্য স্টেক হোল্ডাররা যদি একটু উপলব্ধি করে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা দায়িত্ব আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের একটা দায়িত্ব আছে, বিচার বিভাগের একটা দায়িত্ব আছে, ব্যাংকারদের একটা দায়িত্ব আছে। সত্যি কথা খালিদ ভাই একটু বিশ্বাস করতে যাবেন, একটা রিক্সা বোলার সে অ্যাকাউন্ট করেছে, তার যখন অ্যাকাউন্ট খুলেছে তার অ্যাকাউন্টের ভিতরে লেখা আছে সে বছরের 60,000 টাকা ট্রানজেকশন করতে পারে। সে যে মাসে 70 লক্ষ টাকা ট্রানজেকশন করে, সেই ট্রানজেকশনের ব্যাপারে ওই ব্যাংকের কর্মকর্তারা, বাংলাদেশ ব্যাংকের যারা ইন্টেলিজেন্স কালেকশন করে, তাদেরকে কোনো রিপোর্ট দেয় না।
সমস্ত রিপোর্ট জি মশিউর ভাই, আমাদের সময় আজকে শেষ হয়ে গেছে, নাহলে আরেকটু কথা আপনার কাছ থেকে শুনতে পারতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর খালিদ হামিদ চৌধুরীকেও, সেই সঙ্গে আমার সহকর্মী ইকরাম হোসেনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।